প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা ২১ রাতে। আমাদের আজকের আলোচ্য বিষয় সাম্যের নজরুল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আজকে আমাদের নিটোল টাটা ২১ রাতকে সাজানো হয়েছে এবং আমাদের এখানে দুজন আমন্ত্রিত অতিথি আছেন আমাদের স্টুডিওতে। আমার ঠিক ডান দিকেই আছেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, সাবেক উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন ডক্টর রতন সিদ্দিকী, শিক্ষক, গবেষক, নাট্যকার। আমি ভূমিকা দেব না এই কারণে যে দুই বিশিষ্ট গুণীজনকে আজকে আমরা পেয়েছি, নজরুলকে নিয়ে কথা বলবো। অবশ্যই সেখানে আমার অংশগ্রহণ থাকবে, কারণ আমিও নজরুলের একজন ভক্ত হিসেবে এখানে আজ আপনাদের সামনে উপস্থিত আছি। আমি পীযূষ বন্দ্যোপাধ্যায়। আমরা প্রায়শই বলে থাকি যে চেতনায় নজরুল, এটা দিয়ে শুরু করি বলুন নাকি? গানের মধ্যে আছে চেতনায় নজরুল, এটা দিয়ে শুরু করি। বিশ্বজিৎ, রতন, তারপরে শুনি বিশ্বজিৎ। ব্যাপারটা হলো কাজী নজরুল ইসলাম জন্ম নিয়েছিলেন ঔপনিবেশিক ভারতবর্ষে ১৮৯৯ সালে। তার এক অর্থে মৃত্যু ঘটেছে, সেটাও তখনও ঔপনিবেশিক আমল। ৪২ সালেই তার কর্মক্ষমতা নিঃশেষিত হয়ে গেছে, যদিও বেঁচে ছিলেন তারপরে বহুদিন, ১৯৭৬ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে সময়টা, তার কার্যকালটা, এটি ছিল উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশের সময়। পাকিস্তান ঔপনিবেশিক আমলে নজরুল জীবমৃত। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশেও যে ৪ বছর তিনি ছিলেন, সেই বছর ৪টাতেও তিনি কোনো কর্মক্ষমতা ছিল না। তাহলে ব্রিটিশ আমলের যে নজরুল, সেই নজরুলই আমাদের আসল নজরুল। ব্রিটিশ আমলের যে নজরুল, সেই নজরুল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, শাস্ত্রাচার লোকাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং দাঁড়িয়েছেন যারা আত্মশক্তিতে বিশ্বাসী নয় তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাহলে ত্রিমাত্রিক আত্মশক্তিতে তিনি বলিয়ান হতে চান, বলিয়ান করতে চান সবাইকে। ঔপনিবেশিক ভারতের বিরুদ্ধে, ঔপনিবেশিক ভারতবর্ষের বিরুদ্ধে যে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলো শোষণ নির্যাতন করছে তার বিরুদ্ধে দাঁড়াতে চান, আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে চান। আমরা সেইটাই চাই। আমাদেরও আকাঙ্ক্ষার জায়গা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদেরও আকাঙ্ক্ষার জায়গা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ, আমাদেরও আকাঙ্ক্ষার জায়গা শাস্ত্রাচার লোকাচারের ঊর্ধ্বে মানব ধর্মে বিশ্বাসী একটি বাংলাদেশ। সুতরাং আমাদের চেতনার সঙ্গে নজরুলের চেতনা একটা ঐকাত্য সূত্র আছে, একত্র সূত্র আছে। অতএব আমার চেতনা এত নজরুল, কারণ আমি যা ভাবি, আমরা যা ভাবি, নজরুল সেটি ভেবেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে। অতএব আমার চেতনায় সবসময় নজরুল কাজ করেন। এবং আপনাকে থামাচ্ছি একটুখানি এই কারণে যে আমরা এই পর্বটা পরে আরও অনেকগুলো বিষয় আসবে। ডক্টর রতন সিদ্দিকী অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশের শেষ ৪ বছরের কথা বলেছেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ। এটা আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে এই দেশে নিয়ে এসেছিলেন। তাকে থাকার ব্যবস্থা শুধু না, তাকে চর্চা করবার যে একটা বিস্তৃত ভুবন তিনি খুলে দিয়েছিলেন। এই প্রসঙ্গে একটু শুনি। জি, ধন্যবাদ। সেটি হচ্ছে, এটা খুব উল্লেখযোগ্য একটা জনশ্রুতি। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর বঙ্গবন্ধু ৭২ সালে করেছিলেন ভারতে, কলকাতায়। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে যখন আলোচনা হচ্ছে দু দেশের প্রধানমন্ত্রীর, তখন অনেক বিষয় আলোচনা হচ্ছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আপনার নবগঠিত দেশটিকে আপনি পুনর্গঠনের জন্য কি কি করতে চান, এটা 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 করতে করতে তারপরে বলছেন, আপনি আমার কাছে কি কি চান, সহযোগিতা চান। তো বঙ্গবন্ধু এটা বলতে বলতে তারপরে কি বলছেন যে, আপনার কাছে আমার একটি বিরাট চাওয়া আছে। শ্রীমতী গান্ধী, আপনার কাছে একটা বিরাট চাওয়া আছে। শ্রীমতী গান্ধী ভেবেছেন হয়তো বলবে এত লক্ষ কোটি রুপি, এতটা ট্যাঙ্ক, এতটা সার, ইত্যাদি ইত্যাদি। শ্রীমতী গান্ধী উদ্গ্রীব হয়ে বললে, বলুন মুজিব। তিনি বলছেন, আপনার দেশে বসবাসরত আমার কবি কাজী নজরুল ইসলামকে আমি চাই, আমার দেশে নিয়ে যেতে চাই। আনলেন তিনি। সেদিন মে মাসের ২৪ তারিখ ছিল। আজকে ২৫ তারিখে আমরা জন্মদিন পালন করি, ২৪ তারিখ ছিল। কলকাতার অনুষ্ঠানটি ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। হ্যাঁ, ২৪শে মে কবিকে নিয়ে আসা হলো। এই তেজগাঁ বিমানবন্দরে আনবার পরে তেজগাঁ বিমানবন্দর থেকে আজকের পিজি হাসপাতাল এই পর্যন্ত রাস্তা ভরে ছিল মানুষে।
বঙ্গবন্ধু কেন তাকে আনলেন? আমার একটা ব্যক্তিগত বিশ্বাস, যদি রবীন্দ্রনাথও বেঁচে থাকতেন বঙ্গবন্ধু তাকেও নিয়ে আসতেন, মাইকেল মধুসূদন দত্ত বেঁচে থাকলে তাকেও নিয়ে আসতেন। কারণ তার একটা অনুরাগ ছিল শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি, পাশাপাশি তার চৈতন্য নির্মিত হয়েছে এদের দ্বারা। আমি একটা ছোট্ট দৃষ্টান্তের কথা বলি। দেখেন না, 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়ার নিভৃত গ্রামে যখন জাতির পিতা জন্মগ্রহণ করছেন, তার 1 বছর পরেই ডিসেম্বর মাসে কাজী নজরুল ইসলাম লিখছেন, বলো বীর বলো চির উন্নত মমশির। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যে ওই তো বলো বীর, ওখান থেকে তো সেই ওই মহামানব আসে, ধ্বনি উচ্চারিত হচ্ছে। আরেকটা দাদা, আমার কাছে এটাও খুব মনে হয়, দেখেন আজকে যে কোনো মানুষকে আপনি যদি বলেন যে বঙ্গবন্ধু মানে, আমি আপনারটাকে আমি মিলাচ্ছিলাম এভাবে, তিনি কি ওইভাবে বললেন যে ওই মহামানব আসে, তিনি জেনে গেলেন? সেটা রবীন্দ্রনাথ, সেটা রবীন্দ্রনাথ বললেন, রবীন্দ্রনাথ বলেছিলেন, কিন্তু আমি হ্যাঁ, উদাহরণ ওটাও- হিসেবে বলছি। এটাও কেউ কেউ বলছে যে রবীন্দ্রনাথের এই মহামানব বঙ্গবন্ধু শেখ না, মুজিবুর রহমান। যখন বলছেন আপনি, এবং ওখানে বলেছেন যে পূর্বাচল 1920 থেকে যে ধ্বনি উচ্চারিত হবে, 1920 সালের 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম। 1921 সালে তিনি লিখছেন বিদ্রোহী, মুজাফফর আহমদ সাহেবের বাড়িতে ওখান বসে। থেকেই লেখা। আরেকটা দাদা খুব উল্লেখযোগ্য, আজকে বাংলাদেশে যে কোনো মানুষকে আপনি যদি বলেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ, তার অস্তিত্বের বীজটা বপন করা হয়েছে এবং এটি মুকুলিত হয়েছে কোথায়? 32 নম্বর ধানমন্ডি। আর কাজী নজরুল ইসলাম যখন করাচি থেকে ফিরে এলেন এবং ঝান্ডা নিয়ে নেমেছেন, কবিতার ঝান্ডা, লড়াইয়ের ঝান্ডা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঝান্ডা, স্বাধীনতার ঝান্ডা, ঔপনিবেশিকতার বিরুদ্ধে ঝান্ডা, সেটাও কিন্তু 32 কলেজ স্ট্রিট থেকে। 32 যেন একই জায়গায় একই সূত্রে বাঁধা পড়ে আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে এনে তাকে পঠন পাঠনের ভেতরে যেমন নিয়েছেন, তেমনি চেয়েছেন তার যে চৈতন্য এবং বঙ্গবন্ধুর যে চৈতন্য, একই চৈতন্য, সাম্যবাদী সমাজতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলাদেশ নজরুলও চেয়েছেন, বঙ্গবন্ধু বাঙালির বাংলাদেশ। প্রসঙ্গটা মোটামুটি আমার মনে হয় আমাদের দর্শকরাও বুঝেছেন। নজরুলের ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, বাঙালির গণতান্ত্রিক আন্দোলনে নজরুলের রচনার ভূমিকা, তার জীবনের দর্শনের ভূমিকা, এটা নিয়ে একটু শুনি আপনার কাছে। আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন ছিল জনগণমুখী, অর্থাৎ নিম্ন বর্গের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। আন্দোলন কেন? মুক্তির জন্য। আন্দোলন কেন? স্বাধীনতার জন্য। আন্দোলন কেন? আমার সামগ্রিক সাম্যের জন্যে। এখন আন্দোলন করতে গেলে একটা শক্তি দরকার, শক্তি ছাড়া তো আন্দোলন হবে না, এবং একটা বিশাল জনগোষ্ঠী দরকার। কাজী নজরুল ইসলাম ব্যক্তিগতভাবে যখন কবিতা লিখছেন, তখন দেখছেন সমাজে সাম্প্রদায়িকতা ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে কংগ্রেস, একদিকে মুসলিম লীগ, দুই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষের সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠছে, এবং উঠছে বলে তিনি কবিতায় শেষ পর্যন্ত কিন্তু বলছেন, বিশ্ব ছাড়ে উঠে আছি একা চির বিদ্রোহী বীর, একা, পেছনে কেউ নাই, সামনে কেউ নাই, ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, সবই সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন, আমি একা উঠেছি। এই একা মানুষটি যখন আমি আন্দোলন করছি, তখন আমার কাছে শক্তিতে রূপান্তরিত। আমি যখন আন্দোলন করতে যাব, তখন আমাকে কিন্তু 5 চক্কর মিছিল দেওয়া হয়, মিছিল করে আমাকে শক্তি বাড়ানো হয়, আমার মধ্যে উন্মাদনা তৈরি হয়। তারপরে 144 কি 144 ধারা ভাঙবো কি পুলিশের সামনে যাব, তখন আমার ওই উন্মাদনার আমি সেটা ভুলে যাই। এই যে মিছিলটা করে যেমন আমার শক্তি সঞ্চার করা হয়, ইনার্শিয়া যাকে বলবো আমি, ঠিক তেমনিভাবে নজরুল আমার কাছে আন্দোলনের ইনার্শিয়া। কারণ নজরুল নামটার মধ্যে দিয়েই একটা শক্তি, একটা ঝাঁজ বেরিয়ে আসে। এবং এই কারণে আমাদের যত সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে কাজী নজরুল ইসলাম আমার কাছে শক্তি উৎস, আমার কাছে একটি বড় শক্তি উৎস। এবং এই শক্তি উৎসটা কেন হতে পেরেছে? কারণ নজরুল, আপনি একটু আগে শব্দটা উচ্চারণ করেছেন, বাঙালির বাংলা প্রত্যাশা করেছিলেন, যেটা 1928 সালে তিনি বলেছিলেন, বাঙালির বাংলা, জয় হোক বাঙালির বাংলার। এই 1928 সালে, আজকে না, 100 বছর প্রায় হয়ে আসলো। এবং এই নজরুল আন্দোলন করছেন কেন? আন্দোলন করছেন মধ্যবিত্তের জন্য, একটি ভালো রাষ্ট্রের জন্য নয়।
আন্দোলন করছে উচ্চবিত্তের জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক তা নয়, আন্দোলন করছে নিম্নবর্গের মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তিনি বারবার বলেছেন যে আমি চাই এদেশে নিম্নবর্গের শাসন প্রতিষ্ঠিত হোক। বিবেকানন্দ একই কথা বলেছিলেন, আমি চাই শূদ্রের শাসন। যদি শূদ্রের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে নজরুল ও বিবেকানন্দের মতনই ওই শূদ্র তথা নিম্নবর্গের মানুষের প্রত্যাশা করেছেন অভ্যুত্থান। এই কারণে বলছেন কৃষকের গান, শ্রমিকের গান, ধীবরদের গান, দেখেন খেয়াল করে ধীবরদের গান, জেলেদের নিয়ে কে কবিতা লেখে? কাজী নজরুল ইসলাম কবিতা লিখতে পারেন। তিনি কবিতা লিখেছেন, কবিতায় বলেছেন হিন্দু না ওরা মুসলিমে জিজ্ঞাসা কোন জন। কিন্তু এই কেবল হিন্দু মুসলিমের মধ্যে তিনি শেষ করেননি, তিনি বৌদ্ধ, খ্রিস্টান, তারপরেও যত আদিবাসী আছে আদিবাসীর নাম উচ্চারণ করেছেন তার কবিতার। মানুষ কবিতার মধ্যে আদিবাসীদের নাম আছে, ভীম, গারো, সাঁওতালের নাম আছে। অর্থাৎ কেবল বাঙালির বাংলা তিনি প্রত্যাশা করেননি, তিনি প্রত্যাশা করেছেন বাংলাদেশের নিম্নবর্গের মানুষের বাংলাদেশ। এই অঞ্চলে যারা আছে সকলের মিলিত একটি সমাজ তিনি কল্পনা করেছেন, প্রত্যাশা করেছেন। এই কারণে যে যখন আন্দোলন করে, সেটি গণতান্ত্রিক, সেটি রাষ্ট্রভাষা আন্দোলন হোক, সেটি 54 যুক্তফ্রন্ট নির্বাচন হোক, আইয়ুব বৃদ্ধি আন্দোলন হোক, শিক্ষা আন্দোলন হোক, 6 দফা আন্দোলন হোক, 68-69 গণ অভ্যুত্থান হোক, 71 মুক্তিযুদ্ধ হোক, সর্বত্রই নজরুল আমার কাছে একটি শক্তি, হাতিয়ার, এবং নজরুলের এই শক্তির এই হাতিয়ারটি আমার কাছে অনেক বেশি শক্তি সঞ্চার করেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার গান আমার মুক্তিযোদ্ধাদের মধ্যে, আমাদের মধ্যে, বাঙালির মধ্যে প্রেরণা সঞ্চার করেছে, সাহস সঞ্চার করেছে, শক্তি সঞ্চার করেছে। আমি আসবো আপনার কাছে আবার। আপনি বলছিলেন যে সকল আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে নজরুলকে ছাড়া আমরা আমাদের পারিনি। আমরা ব্রিটিশ ভারতের কথা যদি বলি, সেখানে নেতাজি সুভাষ বসু কিন্তু একই রকমভাবে নজরুলকে ধারণ করেছিলেন, যদ্দূর আমরা জানি ইতিহাস থেকে বলি। নারী মুক্তি আন্দোলনে তার যে ভূমিকা, নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রেও তো নজরুলকে ছাড়া আমরা এগোতে পারি না। ধন্যবাদ। তবে এইখানে একটা বলে রাখি, বাংলা ভাষা সাহিত্যে নারী মুক্তির এত উচ্চকিত ধ্বনি আর কোনো কবি লিখতে পারেনি, কোনো কবি না। আমরা সেটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, এর আগে আমি একটা ছোট্ট বিষয়, বিশ্বজিৎ দা যখন বলছিলেন আমার মনে হচ্ছিল আমরা অনেকেই ভুলে যাই বাংলা ভাষায় জয় বাংলা শব্দটা আমি প্রথম কিন্তু কাজী নজরুল ইসলাম, সেখানে আসবো, বঙ্গবন্ধু প্রসঙ্গে আসবে যখন, তখন আসবো, প্রথম ব্যবহার করেছেন 1928 সালে। এবং কাজী নজরুল ইসলাম নারীকে নিয়ে যখন কবিতাটা লিখছেন, সেখানে সম্পূর্ণ নারী অধিকারকে নিশ্চিত করে, নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করে, নারীর সমতায়নকে নিশ্চিত করে লিখছেন। এমন করে তার কেউ লেখেননি। তিনি বলছেন যে প্রথমত হচ্ছে পুরুষ হৃদয়হীন, তাকে নারী হৃদয় ঋণ দিয়েছে, দিয়ে তার সমতা এনেছে। এরপরে বলছেন পৃথিবীর যা কিছু সৃষ্টি কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে নারীর ক্ষমতায়ন, সমতায়ন এবং অধিকারকে নিশ্চিত করা, এটি কিন্তু বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য বিষয়। শুধু বাংলা সাহিত্যে নয়, তিনি যখন এই কবিতাগুলি লিখছেন তখন ঔপনিবেশিক ভারতবর্ষ, এবং সেটা 20-এর দশক, 20-এর দশকে তখন তিনি যুদ্ধ থেকে ফিরে এসেছেন। এবং খেয়াল করেন তখনও আমেরিকায় নারী ভোটারের প্রশ্নটা, আমেরিকার মতো আমি এই প্রসঙ্গে এক্ষুনি আসছিলাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, নারী ভোটারের প্রশ্নটা তখনও তারা এগোতে পারেনি। এবং আমি এখানে দাদা একটু বলি যে আমরা হয়তো অনেক কথা বলে ফেলি। লক্ষ্য করেন 1886 সালে হে শহরে পুরুষ শ্রমিকেরা বিদ্রোহ করেছে, মৃত্যুবরণ করেছে, এই জন্য মে দিবস হয়েছে। তার বহু আগে 1857 সালে নিউ ইয়র্কে সুচ শ্রমিকরা, নারী শ্রমিকরা বিদ্রোহ করেছে 8 ঘন্টা শ্রমের দাবিতে। তারা রক্ত দিয়েছে, স্বীকৃতি পায়নি। সেই আমেরিকার নারী ভোটারের স্বীকৃতি কবে দিয়েছে? ক্লারা জেটকিন কবে নারী দিবস দাবি করছেন? তার আগে আমার নজরুল সেটা বলেছেন। এখানে একটা ঔদ্ধত্যপূর্ণ কথা বলি দাদা, সেটা হচ্ছে অবশ্যই কার্ল মার্কস যে সাম্যবাদের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, কার্ল মার্কসের আগে আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য প্রবন্ধ লিখেছেন। আর কাজী নজরুল ইসলাম সেই সাম্যটা কেমন হবে, কাদের দ্বারা হবে, একটু ব্যাপার যে কার্ল মার্কসের সাম্য চেতনাটা ছিল অর্থনৈতিক প্রেক্ষাপটে,
আর কাজী নজরুল বা এই অঞ্চলে যারা সাম্যের কথা বলেছেন তারা কিন্তু জাতপাতের প্রেক্ষাপটে সাম্যটা বলেছেন, এটা একটা কাস্ট সিস্টেমের প্রেক্ষাপটে, কাস্ট সিস্টেমের। আর কার্ল মার্কস এটা একেবারে অর্থনৈতিক, এই দুটো বিভাজনটা মনে রাখা। সাধারণ কথা নজরুল বলছেন যে শ্রমিকরা ইট দিয়ে দিয়ে যে ইমারত গড়েছে ওর রংটা তো লাল, মানে ওটা শ্রমিকের রক্ত। আপনাকে থামিয়ে বলি, মূল ব্যাপারটা এই যে কাজী নজরুল ইসলাম নারীকে বিবেচনা করেছেন জেন্ডার পার্সপেক্টিভে, আর অধিকাংশ মানুষ নারীকে বিবেচনা করছেন বায়োলজিক্যালি, একটা লৈঙ্গিক প্রাকৃতিক লৈঙ্গিক পরিপ্রেক্ষিতে। নজরুলের কৃতিত্ব কিংবা রবীন্দ্রনাথের কৃতিত্বের জায়গাটা এই, তারা আমাদেরকে প্রথম শিখিয়েছেন যে জেন্ডার বিবেচনায় নারীকে বিবেচনা, জেন্ডার পার্সপেক্টিভ। এবং এটি আমি বলবো নজরুল কি রবীন্দ্রনাথের চাইতেও আরও আগে বিদ্যাসাগর এই কাজটি করেছে। বিদ্যাসাগরের অসামান্য ভূমিকা এই ক্ষেত্রে। আমি তো মনে করি যারা পাশ্চাত্যে নারীবাদী তাত্ত্বিক, তাদের বহু আগে বিদ্যাসাগর যে বিধবা বিবাহ প্রচলিত উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ বন্ধ উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, যে বইগুলো আছে তার মধ্যে আমি মনে করি স্টুয়ার্ট মিল, সুলামিত ফায়ারস্টোন থেকে শুরু করে সবার আগে বিদ্যাসাগর এই কাজগুলো করেছেন আমাদের। কিন্তু দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের, বাংলাদেশের বলে, যেমন জগদীশচন্দ্র বসু রেডিওর আবিষ্কর্তা হতে পারেন না, যেমন মার্কিনী হয়ে যান, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নারীবাদের প্রবক্তা হতে পারেন না, হয়ে যান সুলামিত ফায়ারস্টোন কি মাদাম। জয় বাংলা প্রসঙ্গ একটু বলছিলেন। হ্যাঁ, জয় বাংলা শব্দটা কবিতার ভেতরে ব্যবহার করেছেন কাজী নজরুল ইসলাম, এবং আপনি পুরো কবিতাটা এই মুহূর্তে আমার মনে নেই, হঠাৎ মনে পড়েছে বলে বললাম। ওর মধ্যে আপনি দেখবেন একটা লাইন আছে, সেটা হচ্ছে ফরিদপুরের বলে একটা নাম বলছেন, জয় বাংলা ফরিদপুরের। কবিতাটার নাম বোধহয় উদ্বোধন। হ্যাঁ, সেই কবিতার মধ্যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এগুলি কোনো যুক্তি নেই, মানুষের আবেগও তো আছে। আমার আবেগ কখনো কখনো মনে হয় কাজী নজরুল ইসলাম কি আসলে ওই যে জয় বাংলা এবং ফরিদপুর বলেছিলেন, ফরিদপুরে গোপালগঞ্জ তো তখন ফরিদপুরেই ছিল। আমার কাছে এই একটা জায়গা মনে হয়, আপনি বঙ্গবন্ধুর সাথে, হ্যাঁ আমার কাছে খুব মনে হয়। এবং আমার কেন জানি মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো পড়তেন, পড়াশোনা করতেন, উনি আমার কেন জানি মনে হয় এগুলি পড়ে ওনার ভেতরেও এক ধরনের চেতনার উন্মেষ হয়েছে। এবং দেখেন কাজী নজরুল ইসলাম যখন নির্বাচন করছেন, ইলেকশন করছেন স্বরাজ দল থেকে, স্বরাজ দল মানে হচ্ছে তখন কংগ্রেস এবং খেলাফত দুটো মিলে স্বরাজ দল, যেটার জেনারেল সেক্রেটারি হচ্ছে তখন ইন্দিরা গান্ধীর দাদা অর্থাৎ জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু। সেই সময় নির্বাচন করতে এসেছেন, পছন্দ করছেন কোন আসনটা, ফরিদপুর, ঢাকা এবং ময়মনসিংহের একটা অঞ্চল, এই আসনে নির্বাচন করছেন কাজী নজরুল ইসলাম। হেরেছেন, জামানতে বাজেয়াপ্ত হয়েছে, মাত্র 1062টা ভোট পেয়েছিলেন, সেটা ভিন্ন। যদিও এর একটা মজার কাহিনী আছে, জসিম উদ্দিনকে দায়িত্ব দিয়েছিলেন ফরিদপুরের নির্বাচন তদারকি করবার জন্য, এবং তার কাছে বলেছেন, জসিম আমার মনে হচ্ছে আমি 99% ভোট পাবো। হয়তো ভেবেছেন, কিন্তু ক্ষেত্রটা বিবেচনা করেছেন কোথায়। এই প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা আপনাকে এই ধরিয়ে দিচ্ছি, ওখানে ফরিদপুরে যে মিটিংটি হওয়ার কথা ছিল অম্বিকা ময়দানে, সে মিটিংটি করতে দেয়নি, পীর সাহেব বাধা দিয়েছে এবং মুসলিম লীগের তৎকালীন চরাঞ্চলের গুন্ডা পান্ডারা বাধা দিয়েছে। কিন্তু বাদশা মিয়া পীর তিনি কিন্তু একটা ফতোয়া দিয়েছিলেন, এটা লিখিত ফতোয়া, যে কাজী নজরুল ইসলাম এখানে জনসভা করতে পারলো না, কিন্তু এটা প্রচার করো। যার জন্য কাজী নজরুল ইসলাম কিন্তু টঙ্গী এবং জয়দেবপুর এই জায়গাগুলিতে প্রোগ্রাম করেছেন ওটা নিয়ে। এটা তো গেল তার নির্বাচনের, বললেন তিনি রাজনীতি না করলে মোজাফফর সাহেবের বাসায় বসে তিনি কবিতাটা লিখলেন কি করে? আমরা যতদূর জানি ইতিহাস বলে যে কমরেড মোজাফফরের বাসায় বসেই তো তিনি বিদ্রোহীটা মোজাফফর আহমদ বিদ্রোহী কবিতা লিখেছে। এখন যেখানে কলকাতা নিউ মার্কেট, তার পেছন দিকে একটা ছোট্ট বাড়িতে মোজাফফর আহমদ সেদিন ছিলেন একসাথে রাতের বেলা ছিলেন, এবং সেই বাড়ির সেই রাস্তার গলিতে এখনো একটি ফলক আছে, আছে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই খাটটায় থাকতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাটটা ছেড়ে দিয়ে আসলেন পরে রানী রাসমণির এলাকা ছিল, একদম। এবং তিনি রাত্রেবেলা পেন্সিলে লিখেছেন। পেন্সিলে লেখার কারণটা অসাধারণ, কলমে নেয়, কারণ তখন তো ঝর্ণা কলম বারবার ডোবাতে হয়, আর পেন্সিল 3-4টা পেন্সিল ধারালো করে নিয়েছে, একটানে লেখা যায়, বারবার কালি তুলতে হয় না। এই জন্য তার যে আবেগ, যদিও মাত্রাবৃত্ত ছন্দ ধীরলার ছন্দ, কিন্তু এত দ্রুততার সাথে কবিতাটাকে লিখতে হয়েছে, মাত্রাবৃত্ত ছন্দের সবকিছু ভেঙে চুরে তিনি এত দ্রুত, যেটা কলম বারবার তুললে পরে সেটা সম্ভবপর হবে না, অর্থাৎ তিনি পেন্সিলে লিখেছেন। পেন্সিলে লিখে মোজাফফরকে ডাকছেন যে ওঠ দেখ কি লিখছি।
আমরা আবার আলোচনায় আসবো একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা 21 রাত। আমাদের আজকের বিষয় সাম্যের নজরুল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি নিটোল টাটা 21 রাতে। আজকের বিষয় সাম্যের নজরুল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। কথার শেষ নেই, তথ্যের শেষ নেই, এবং আমরা যে কথার পিঠে কথা আসতে থাকে এবং সেগুলো খুব মজার জানার জিনিস, বারবার গ্রহণ করবার জিনিস। আমি জয় বাংলার বিষয়টা আপনি বলছিলেন, মোটামুটি বুঝে গেলাম আমরা যে জয় বাংলাটি কিভাবে গ্রহণ করেছি আমরা, এবং শুধু গ্রহণ করেছি না, জয় বাংলাকে আমরা মহান মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান হিসেবে নিয়েছি। এখন তো জাতীয় স্লোগান, এখন তো জাতীয় স্লোগান। নিশ্চয়ই মুক্তি, আপনি স্বাধীনতার আমাদের সংগ্রামের নজরুলের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় নজরুলের যে প্রেরণা, যে ইসের কথা, রেডিওর কথা, স্বাধীন বাংলা বেতারের কথা বলছিলেন, সেই জায়গাটা একটু শুনি রতন সিদ্দিক। সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নজরুলের গান তো উজ্জীবিত করত, কারারই লৌহ কাপাট, এই গান তো অন্যভাবে উজ্জীবিত করেছে। আবার ধরেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা যখন আবৃত্তি হতো, উজ্জীবিত হতো। প্রলয় উল্লাস যখন আবৃত্তি হতো, উজ্জীবিত হতো। মানুষ কবিতা যখন আবৃত্তি হতো, উজ্জীবিত হতো মানুষ। তার মানে বাঙালির জাতীয় জাগরণে যেমন, তেমনি মুক্তিযুদ্ধে বাঙালিকে জাগিয়ে রাখবার জন্যে কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা অসামান্য ভূমিকা রেখেছে। আমি কামাল লোহানীর কাছে শুনেছি সৈয়দ হাসান ইমাম তখন সালে আহমেদ নামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ পাঠ করতেন। তাদের কাছ থেকে যেটা শুনেছি, এমআর আখতার মুকুল বলতেন যে কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কাপাট ভেঙে ফেল করলে লোপাট, এটা যখন গীত হতো, রেকর্ড বাঁচত, তখন তারা যখন পাশে থাকতেন তারা বলতেন তাদের লোম দাঁড়িয়ে যেত। আমি মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখনো কখনো যদি শোনা যেত যুদ্ধের ময়দানে, সামনে শত্রুপক্ষ, পেছনে শত্রুপক্ষ, নিভৃত অন্ধকারের ভেতরে একজন মুক্তিযোদ্ধা ছোট্ট একটা অস্ত্র নিয়ে আছেন, কানের ওখানে ধরেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, নজরুলের গান বাজছে, উজ্জীবিত হচ্ছেন, যেন একটা রাইফেল নয় শত শত রাইফেলের খই ফোটাবার মতো সাহস তারা অর্জন করছেন। তার মানে একজন কবি কিভাবে একটা জাতিকে উজ্জীবিত করেন। এখানে আমি একটা ছোট দৃষ্টান্তের কথা বলি। 1931 সালে যখন বিনয় বাদল দীনেশ প্রথমে মিটফোর্ড মেডিকেল স্কুলে এবং তারপরে রাইটার্স বিল্ডিংয়ে যখন হামলা করলেন এবং তারপরে যখন ফাঁসি হলো, পরের দিন পত্রিকায় রবীন্দ্রনাথ যখন দেখলেন যে বিনয় ফাঁসি কাস্টে যাবার আগে গান গেতে গেতে গিয়েছে, মরণ ঋতু হোমাম শ্যাম সমান, এটি রবীন্দ্রনাথ পরের দিন পড়বার পরে রবীন্দ্রনাথ উজ্জীবিত হয়েছেন যে তার গান একজন ফাঁসির আসামিকে এরকম উজ্জীবিত করে, তার গান একজন ফাঁসির আসামিকে উজ্জীবিত করে। এই যে কবি, শিল্পী, সাহিত্যিক মানুষকে উজ্জীবিত করে, যোদ্ধাকে উজ্জীবিত করে, মুক্তি বাহিনীকে উজ্জীবিত করে, একটি জাতিকে উজ্জীবিত করে, এবং আমার জাতির শ্রেষ্ঠতম নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উজ্জীবিত করে, সেই কবি আমার বাঙালির দুই নেতা, নেতাজি সুভাষ বসু এবং বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দুজনেই কিন্তু নজরুলকে গ্রহণ করে। হ্যাঁ, নিশ্চয়ই, এবং দুজনেই নজরুল দ্বারা প্রভাবিত, ভীষণভাবে প্রভাবিত, ব্যাপকভাবে। এবং এমনকি শুধু দুইজন বলি কেন, রবীন্দ্রনাথ তার চেয়ে বয়সে বড়। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেয়েছেন তখন নজরুল কিশোর, 14 বছর। সেই রবীন্দ্রনাথ 1922 সালে যখন কাজী নজরুল ইসলাম অনশন করছেন, তার কবিতা লেখার জন্য, তার যখন জেলে তিনি 37 দিন তিনি কিছু খাননি, জোর করে তো কিছু খাওয়ানো যাচ্ছে না, তখন কে নজরুলকে তো কেউ রবীন্দ্রনাথেরও চেনার কথা নয়, কিন্তু নজরুল ঠিকই চেনেছেন। তাহলে কেন সেদিন রবীন্দ্রনাথ তার কাছে তার বার্তা পাঠাবেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ? তখন তোমাকে দাবি করে, তখন নজরুল কে? কিন্তু রবীন্দ্রনাথ ঠিকই বুঝেছিলেন, এবং বুঝেছিলেন বলে সেদিনকে তিনি হাঙ্গার স্ট্রাইক বর্জন করার জন্য তিনি তাকে তার বার্তা পাঠিয়েছেন। কম কথা নয়।
আমি মনে করি। দাদার সাথে একটু সম্পূর্ণ কথা বলি। নজরুলের ছেলেটি যখন বুলবুল মৃত্যুবরণ করেছে 4 বছর বয়সে, নজরুল কার কাছে গিয়ে আশ্রয় নেবেন? রবীন্দ্রনাথের কাছে গিয়েছেন। রবীন্দ্রনাথ শুনে বললেন, আমি শুনেছি তোমার ছেলেটি মারা গিয়েছে। নজরুল হাউমাউ করে কাঁদছেন। কার কাছে? এটাই তো মজার। যখন প্রমীলার সাথে তার সম্পর্ক হলো ব্যাপক, তখন প্রথমে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার দ্বিজু দাসের কাছে, বিপ্লবী দ্বিজু দাসের কাছে গিয়ে বলেছেন যে একটি মেয়ের সাথে আমার প্রেম হয়েছে, বিয়ে করব কি করব না বুঝতে পারছি না। বলে, মেয়েটির নাম কি? প্রমীলা। কোন ধর্ম? হিন্দু ধর্ম। তুমি তাকে ভালোবাসো? হ্যাঁ। সে তোমাকে ভালোবাসে? হ্যাঁ। বিয়ে করো, আমি আছি। তখনও নজরুল ইনা একেবারে নাই। তারপরে গেছেন জোড়াসাঁকোতে, রবীন্দ্রনাথ কাছে গেছে। রবীন্দ্রনাথ একই কথা জিজ্ঞাসা করেছে, তুমি ভালোবাসো কিনা? হ্যাঁ। সে তোমাকে ভালো? হ্যাঁ। ঠিক আছে, বিয়ে হয়, যা হবে আমি দেখব। এই সম্পর্কের জায়গাগুলো বিশাল। তো আমাদের সুভাষ বসুও কিন্তু তাই। সুভাষ বসু তো বলছেনই কলকাতার মাঠে, মানে জনসভায়, যে আমাদের নজরুল ছাড়া চলবে না, নজরুল ছাড়া তো আমাদের চলবে না। এবং দাদা, সেটা হচ্ছে আমার বাংলার ইতিহাস তো প্রথমে বিকৃত ইতিহাস ছিল। হলওয়েল সেই ইতিহাস করেছিল যে সিরাজ খুব খারাপ লোক। হলওয়েলের একটা মনুমেন্ট ছিল কলকাতায়, প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা সেই মনুমেন্ট ভাঙবে, তার নেতৃত্ব দিচ্ছেন সুভাষ বোস। এই যে উদ্দীপনা কোথায়? নজরুলের কাছ থেকে। এবং আমি এখানে একটা তথ্য বলি, কাজী মানে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক। তার উদ্ধৃতি আছে, ওরা দুজনেই একসাথে ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলে থাকতেন। এবং বঙ্গবন্ধুর নজরুল ইত্যাদি বিষয়গুলি তিনি অনেক জায়গায় উল্লেখ করেছেন। এবং বঙ্গবন্ধুর সরাসরি শিক্ষক অধ্যক্ষ সাইদুর রহমান, তারও লেখার মধ্যে আছে, শতাব্দীর স্মৃতি একটা বই আছে। বঙ্গবন্ধু যখন রশিদ আলী ডে কলকাতায় পালিত হচ্ছে, রশিদ আলী হচ্ছে বম্বেতে, যার বিচার হয়ে তার ফাঁসির আদেশ হয়েছিল, রশিদ আলী ডে বিদ্রোহের জন্য, নৌ বিদ্রোহের পরিপ্রেক্ষিতে, লবণ বিদ্রোহ, হ্যাঁ, ওই বিদ্রোহে রশিদ আলী ডের বিচার প্রত্যাহারের দাবিতে যে মিছিল, সেখানে আব্দুস সালাম শহীদ হচ্ছেন, বঙ্গবন্ধু তার লাশ নিয়ে মিছিল করছেন। এই ছাত্রটা উদ্দীপনা কোথায়? কলকাতায়। কাজী নজরুল, বিদ্রোহী কবিতা। বঙ্গবন্ধু উদ্দীপ্ত হতেন। বঙ্গবন্ধু অনেক পরিণত বয়সে নজরুলকে পেয়েছেন। দাদা একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতার ওই লাইনটায়, যে আমি একা উঠিয়াছি চির, একা, কিচ্ছু নেই, আমি একা উঠেছি। ওই যে রবীন্দ্রনাথ ধ্বনিটা বলেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, ওই একই ধ্বনি, সেম। আমি তো বঙ্গবন্ধুর ভেতরে ওই একই জিনিসটা পাই, যে বঙ্গবন্ধু যখন 70-এর নির্বাচন হচ্ছে, এক দল বলছে ভোটের আগে আমি ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আরেক দল বলছে নির্বাচন করে দরকার নেই, আরেক দল বলছে এত বড় জলোচ্ছ্বাস হয়েছে 12ই নভেম্বর নির্বাচন বয়কট করুক। বঙ্গবন্ধু তখন একাকী সিদ্ধান্ত নেননি, সকলকে ফেলে বলেছেন আমি ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ভাতের অধিকার প্রতিষ্ঠা করব। যখন গোটা জাতি বঙ্গবন্ধুর পেছনে আছে, কিন্তু নেতৃত্ব বলছে এক্ষুনি দরকার নেই, আপনি 7ই মার্চের ভাষণটা দিয়েন না, আপনি এটা করেন না, ওটা করেন না। বঙ্গবন্ধু দিয়েছেন। সাহসটা কোত্থেকে পেয়েছেন? রবীন্দ্রনাথ, নজরুল এবং নেতাজি সুভাষ বোস, মানে আদি পুরুষদের কাছ থেকে। এটা বাঙালি জাতি সত্তার একটা কি বল, ঐতিহ্যিক সংস্কৃতি বলতে পারি। নিশ্চয়ই। এবং নজরুল ইসলামের ওই যে বললাম যে কোথাও নাই, চারধারে কিছু নাই, সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন। তখন কোথায় গেছেন খেয়াল করেন। তিনি শক্তি, তার আন্দোলনের জন্য শক্তি দরকার, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি দরকার। বিদ্রোহী কবিতার কথা যে আমরা এত বলছি, শিবের 13টা সমার্থ শব্দ বিদ্রোহী কবিতায়। পিনাক পানি, ডমরু ত্রিশূলী, রুদ্র, ভীমকে, ব্যোমকেশ, ধৈর্যটি, 13টা শিবের 108টা নাম, তার 13টা শব্দ, 13টা সমার্থ শব্দ আছে। কেন? আমি উভয়ের কাছে একটা খুব প্রশ্ন করি, নজরুল যুদ্ধে গেছিলেন কেন? যুদ্ধে গেছিলেন এইটা একটা বলা যেতে পারে অর্থনৈতিক, মানে প্রধানত অর্থনৈতিক কারণে। এটা একটা বাস্তব যে যুদ্ধে গেলে পরে অর্থনৈতিকভাবে তার পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল এবং অর্থনৈতিকভাবে অবস্থা খারাপ ছিল। মাত্র 8 আনা পয়সা পেত বক্তব্যের ইমামতি করে। 8 আনা পয়সা গিয়ে বাবার হাতে তুলে দিতেন নজরুল। হ্যাঁ, এবং সেই ছোট একটা মসজিদ, এখনো বাড়ির সামনে সেই মসজিদটা আছে, ছোট্ট একটা মসজিদ, সেখানে তিনি করতেন। আমি সেই মসজিদে ঢুকেছি। এই নজরুল যখন শুনলেন যে যুদ্ধে গেলে পরে বেতন পাওয়া যাবে, আর্থিক অনটনটা কিছুটা দূর করা যাবে, তখন
তিনি বাঙালি পল্টনে যোগ দিলেন। কলকাতা থেকে চলে গেলেন তিনি করাচিতে তিনি ট্রেনিংয়ে খুব ভালো করলেন। ভালো করার পরে তিনি হাবিলদার পদে উন্নীত হলেন সাধারণ সৈনিক থেকে। কিন্তু ইতোমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তার ইরাক ফ্রন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু আর তার যেতে হয়নি। করাচি থেকে আবার প্রত্যাবর্তন করেছে। কেউ কেউ বলেন তিনি ইরাকে গেছেন, কিন্তু ইরাকে আমার বিবেচনা, আমার গবেষণা বলছে ইরাকে তিনি যাননি, করাচি থেকে আবার প্রত্যাবর্তন করেছেন। কিন্তু মূল ব্যাপারটা এইখানে, কারণ ওই সময় যুদ্ধটা ছিল, খেয়াল করেন, ভারতবর্ষ তখন কিন্তু মিত্রবাহিনী, মানে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলা, মানে ভারতবর্ষ, রাশিয়া, এরা এক দলে। আর অ্যাক্সিস পাওয়ার বা অক্ষশক্তি ইতালি, জার্মানি, জাপান। তো সেই সময় নজরুলের যে মানসিকতা, নজরুলের যে দর্শন, সেই দর্শনে ইংল্যান্ডের সাথে তার যাওয়ার কথা নয়, ইংল্যান্ডের পক্ষে তার কথা নয়। কিন্তু শত্রুর শত্রু আমার মিত্র বলে তো একটা কথা আছে, এবং শত্রুর শত্রু আমার মিত্র বলেই তিনি যুদ্ধে যাচ্ছেন। কিন্তু তার যুদ্ধে যাওয়াটা সাম্যবাদ প্রতিষ্ঠা, মানব মুক্তি, এইটা যদি বলি আমার মনে হয় না, আমি মিলাতে পারবো না। এক হাতে আরেকটু বলি, আর হাতে অর্থনৈতিক কারণে যুদ্ধে গিয়েছেন। তার একটা বড় প্রমাণ হচ্ছে যুদ্ধ শেষে যখন তিনি ফিরে এলেন, তারপর ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু বলল যে সাবেক সৈন্য যারা আছো পল্টনে ছিলে, তারা কে আবার সেনাবাহিনীতে যোগ দিতে চাও। নজরুল কিন্তু আবেদন করেছিলেন, অর্থনৈতিক কারণে আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাকে সৈন্য বিভাগে চাকরি না দিয়ে তাকে সাব রেজিস্ট্রার করে দিল। এবং তিনি সাব রেজিস্ট্রারে যখন জয়েন করবেন, কমরেড মুজাফফর আহমেদ এবং সজনীকান্ত দাস এরা তখন বলল যে আপনি কাব্য চর্চা নিয়ে মনোনিবেশ করেন, ওই গোলামিটা, চাকুরির গোলামিটা করেন না। আপনার কত লাগবে? 50 টাকা। 50 টাকা হলে চলবে। তখন বললো এটা আমরা ব্যবস্থা করব। এই কিন্তু তিনি সেনাবাহিনীতেও গেলেন না, সাব রেজিস্ট্রারে জয়েন করলেন না। এই লেখালেখির জগতে তিনি ফেলেন। তার মানে অর্থনৈতিক বিষয়টা কিন্তু অর্থনৈতিক, আর অন্য কোনো না। তারপর যুদ্ধ থেকে ফিরে এসে তিনি তো বেশি দিন সুস্থ ছিলেন না, অনেকদিন ছিলেন, 20 বছরের বেশি। 20 বছর, 20 বছর মানে মাত্র 20 বছর। যুদ্ধ থেকে ফিরে আসার পরে মোদাসরা আমাদের বারান্দায় উঠেছে, এবং কলকাতার না, তার আগে দাদা আরেকটা বিষয় হচ্ছে মুজাফফর আহমেদের ওখানে উঠতেন না, যেখানে সে উঠেছিলেন তালতলার ওখানে মানে রান্না হচ্ছে। একদিন যে ঘরটার পরিষ্কার করে, থালা বাসন নিয়ে করে, সে জেনেছে মুসলমান, ও বলছে আমি পরিষ্কার করবো না। তখন কি করবে? ওখান থেকে বেরিয়ে এসে ওই যে বিদ্রোহী কবিতা তালতলাতে, ওই তালতলার গলিতেই কিন্তু একটা ফলক আছে, ওই জায়গায় বিদ্রোহী কবিতা লেখা। ওখান থেকে ছেড়ে এসে মুজাফফর আহমেদের ওখানে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইতিমধ্যে চাকুরি পেয়ে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সহকারী হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তখনও হয়নি। ওই চকিটার ভেতরে ওই তোষক, ওই চাদর, ওই সেই বালিশ, চকিও তো না, ক্যাম্বিসের খাটের মতো একটা খাট ছিল, ওটার মধ্যেই নজরুল এসে উঠলেন। এবং কমরেড মুজাফফর আহমেদের সান্নিধ্য, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বিষয়। কমরেড মুজাফফর আহমেদের সান্নিধ্য, ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠন, এই সব কিছু কিন্তু তার ভিতরে একটা প্রভাব ফেলেছিল। আরেকটা প্রভাব ছিল শেরে বাংলা একে ফজলুল হকের, যার জন্য তিনি কিন্তু কৃষক প্রজা পার্টিতে যখন যোগ দিয়েছেন, পত্রিকা লাঙল হয়েছে, মার্কাও লাঙল হয়েছিল। এবং আপনি দেখবেন যে কবি কাজী নজরুল ইসলাম কিন্তু বরিশালে যাচ্ছেন 2 দিনের জন্যে ঘুরতে, কার আমন্ত্রণে? শেরে বাংলা একে ফজলুল হকের 2 ভাগনা তাকে নিয়ে যাচ্ছেন ওখানে। তার মানে ওটারও একটা প্রভাব ছিল, কিন্তু পরে সেই প্রভাব থেকে তিনি বেরোতে পেরেছিলেন। আরেকটা দাদা, যখন মোজাফফর আহমদের বাড়িতে আছেন, বারান্দাতেই থাকেন, তখন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যে তাসখান্দে হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি গঠিত হয়ে গেছে তাসখান্দে, কিন্তু ভারতবর্ষে তার মোজাফফর আহমদের নেতৃত্বে প্রভাব বিস্তার করছে। তখন মোজাফফর আহমদ, আমি কোথাও পড়েছি, মোজাফফর আহমদ তাকে পার্টির সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য বলেছেন, তুমি কমিউনিস্ট পার্টিতে আসো। নজরুলের উত্তর ছিল, আমি ছন্ন ছাড়া মানুষ, আমার দ্বারা ওইসব হবে না, আমি তাই করি ভাই, যখন চাই আপনারা ওইটা করেন, কিন্তু আমি আপনাদের সমর্থন করবো ভয় নাই। তিনি কমিউনিস্ট পার্টির সম্মেলনে গেছেন, বেশ কয়েক জায়গায়। কেন অনশনে বন্দী ওঠে জাগরের সেই গান অনুবাদ করেছেন না, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সং অনুবাদ করেছেন, বাংলা অনুবাদ নজরুল ইসলামের ইন্টারন্যাশনাল জনগণ মানব না, যাগো অনশনে বন্দী ওঠা যাতে, এটা তো নজরুল অনুবাদ করেছেন ইন্টারন্যাশনাল সংগের। স্বাধীনতা উত্তরকালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে নিয়ে এলেন এখানে। নজরুল একাডেমি হলো, নজরুলকে নিয়ে গবেষণা হলো, এবং এখনো হচ্ছে, প্রচুর গ্রন্থ হচ্ছে, গান হচ্ছে, গানের স্বরলিপি হচ্ছে। বাংলাদেশের মানুষে নজরুল ইসলামকে যেভাবে আমাদের বঙ্গবন্ধু ধরেছিলেন, আমাদের বর্তমান জাতির পিতার কন্যাও কিন্তু নজরুলকে সেভাবেই নিশ্চয়ই আঁকড়ে ধরেছেন। বাংলাদেশের মানুষ কিভাবে তাকে এখন গ্রহণ করছে? আমি বলি দাদা, একটু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু যে টিউনিংটা ধরতে পারতেন, বঙ্গবন্ধু কিন্তু মানুষের চোখের ভাষা বুঝতেন।
নজরুলকে যে এনেছেন শুধু চৈতন্যের কারণে তা না, পূর্ব বাংলার মানুষের চোখের ভাষাটা বুঝতেন, সেই চোখের ভাষা তার কন্যাও বোঝেন। এবং আজকে বলতে দ্বিধা নেই, গোটা পৃথিবীতে নজরুল চর্চায় অগ্রগণ্য বাংলাদেশ। তার নামে বিশ্ববিদ্যালয় তো আছে, ভারতেও আছে, নজরুল বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু নজরুল পঠন পাঠনের দিক থেকে, গবেষণার দিক থেকে বাংলাদেশ অগ্রগণ্য। কিন্তু এখানে একটা কথা বলি দাদা, আজকে নজরুলের জন্মদিনকে ধরে বঙ্গবন্ধু তো তাকে জাতীয় কবি বলেননি, বঙ্গবন্ধু কিন্তু তাকে জাতীয় কবি বলেননি। আপনি যদি তাকে জাতীয় কবি বলতেই চান তাহলে তো সেটা 39 সালেই ঘটে গিয়েছে। অ্যালবার্ট হলে যখন সর্ববাঙালির সম্মেলনে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বাঙালির জাতীয় কবি তিনি। কিন্তু 75-এর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় এলেন এবং তাদের প্রধান ব্যক্তিটি তাকে জাতীয় কবি বললেন, জানেন আজকে এতটা বছর চলে গেল তার গ্যাজেটটা হলো না। খুবই দুঃখজনক। গাহি সাম্যের গান, এটা ঠিক আছে, গাহি সাম্যের গানকে যদি আমরা ধরি, গাহি সাম্যের গান, আপনার যে সাম্যবাদের কবি প্রথম, আপনার যে আজকে যে আপনার অনুষ্ঠানের যে নাম, দেখেন নজরুল ইসলাম সাম্য চেয়েছিলেন। কিসের সাম্য? মানুষের সাথে মানুষের সাম্য, ধনী দরিদ্র নয়, দরিদ্রের সাথে দরিদ্রের সাম্য। তিনি দরিদ্রের উত্থান প্রত্যাশা করেছেন, ধনীর উত্থান প্রত্যাশা করেননি, এটা মনে রাখতে হবে। কিন্তু আজকে সারা পৃথিবী এবং আমাদের দেশটাও তার বাইরে নয়, দরিদ্র মানুষের অবস্থাটা কেমন, সেই জায়গায় নজরুলকে প্রতিষ্ঠা করতে হলে নজরুলকে ভালোভাবে বোঝা দরকার। কিন্তু আমরা আমাদের প্রয়োজনে নজরুলকে কখনো ব্যবহার করি আমাদের মতন করে, নজরুলকে খণ্ডিতভাবে ব্যবহার করার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, জাতীয়ভাবেই এই কাজ করে। এবং কাজ করে বলে কখনো তিনি, এটা কি পাকিস্তানের লেগাসি, পাকিস্তান লেগাসি এখনো কাজ করে বলে তিনি মুসলিম জাগরণের কবি কখনো আখ্যায়িত হন। কখনো বলেন যে তিনি কেন শ্যামা সঙ্গীত লিখেছেন, শাক্তপদাবলী লিখেছেন, এগুলা এই কবি ভালো না। হ্যাঁ, একই রাতে তিনি একই কলম দিয়ে কেন হামদ লিখবেন, নাত লিখবেন, আবার কেন তিনি শ্যামা সঙ্গীত লিখবেন, অতএব এই কবি সমস্যা আছে, এই জাতীয় কথা এখনো প্রচারিত হয়। কিন্তু রতন সিদ্দিকী একটু আগে বলেছেন অসামান্য প্রভাব তার, যে প্রভাবের কথা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে লক্ষ্য করেছি, তার কন্যা শেখ হাসিনার মধ্যে লক্ষ্য করছি, বাঙালির যারা বোঝে বোদ্ধা বাঙালির মধ্যে লক্ষ্য করি। দুটো উদাহরণ আমি দেব। দেখেন, আজকেও ত্রিশালে নজরুল অনেকদিন ছিলেন, ত্রিশাল অঞ্চলে এখনো 11ই জ্যৈষ্ঠ ত্রিশালের মেয়েরা, না ত্রিশালের মেয়েরা বাবার বাড়িতে নাইয়র যায়, ত্রিশালের বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নাইয়র যাবে 11ই জ্যৈষ্ঠ। জানে না যে 11ই জ্যৈষ্ঠ কি, কিন্তু একটা জিনিস, যে 11ই জ্যৈষ্ঠ স্বামী গৃহ থেকে পিতৃগৃহে যেতে হবে, 11ই জ্যৈষ্ঠ তারা নাইয়র যায় ত্রিশালে। এইটাই হচ্ছে লোকায়ত নজরুল। 2, দেখেন ঘরে যেটা আছে সেটা বিড়াল, কোনোদিন কি ঘরেরটাকে বিড়ালি বলেছেন? কিন্তু আপনি গাছে যেটা দেখেন সেটা কাঠ বিড়ালি। বিড়ালটা গেল কোথায়? কাঠ বিড়ালটা গেল কোথায়? সব কাঠ বিড়ালি। একজন কবি সার্বভৌমত্ব কত প্রবল হতে পারলে একটা ছড়া বলে দিয়েছে গোটা 17 কোটি বাঙালিকে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু তাও। ওই কাঠবিড়ালির ছড়াটা বাংলাদেশের সব কাঠবিড়ালি হয়ে গেছে। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম। অসামান্য একজন কবি, একজন কবির সার্বভৌমত্ব কত প্রবল হতে পারে। আমি এই দুটো দৃষ্টান্ত আমার কাছে সবসময় মনে হয়, যে এখনো ত্রিশালের মেয়েরা নাইয়র যে 11ই জ্যৈষ্ঠ। আমি আপনার কথা ধরে আমি এটা স্বীকার করতেই হচ্ছে, আমার মানে ডক্টর রতন সিদ্দিকী স্বীকার করবেন, বাংলাদেশের অলিতে গলিতে স্কুলে কলেজে এখনো মানে যত আবৃত্তি প্রতিযোগিতা হয় বা উৎসব হয়, সেখানে নজরুলের ভোর হলো দোর খোল, আপনি যেটা বললেন, থাকবে বাচ্চাদের জন্য, কাঠবিড়ালি হবে, বাবুদের তালপুকুরে হবে। আমি একটু শেষের দিকে চলে এসেছি। ঈদের নামাজের আগের দিন, ঈদের আগের দিন নজরুলের গান অপরিহার্য। আজি রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আমি কেন বলছি কথাটা, আমি শুনবো এটার জন্যে, যে এই যে আপনি বলছিলেন যে আমাদের মানুষের মধ্যে, জনমানুষের ভিতরে, বাঙালি মানুষের যে নজরুল থেকে গেছে, সেখানে কোনো ধর্মের জায়গাটা নেই। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ কিন্তু সবাই গাচ্ছে, শুধু ধর্মীয় কারণে গাওয়া হচ্ছে তাই কি? না, এটা উৎসবের গান, এবং উৎসব তো সকলের উৎসব। তো একটু শুনি রতন সিং। এবং আপনি এই গানটার ভিতরে আপনি কোথাও কিন্তু
ধর্মের যে রক্ষণশীলতা ওটা পাবেন না। দাদা যে কথা বলেছে, উৎসব একটা সার্বজনীন বিষয়, সেটাকে এই গানের ভেতরে এনেছে। কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সাম্যবাদী কবি, যার কাব্য, কবিতা, অন্যান্য সৃজন, নাটক, প্রবন্ধ সব কিছু করে শিশু শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত ছড়িয়ে আছে। তাহলে সেই কবি আমার জাতীয় চৈতন্যে কি ব্যাপকভাবে নাড়া দিলে এটি আমরা গ্রহণ করতে পারি। কোনো ব্যক্তির চৈতন্যে কাজী নজরুল ইসলাম কতটুকু আঘাত করেছেন, কাজী নজরুল ইসলামের কাব্য কবিতার অভিঘাতে কতটুকু অভিজ্ঞান তৈরি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু জাতীয় চৈতন্যে, আমার অস্তিত্ব নিহিত জাতীয় চৈতন্যে নজরুল সীমাহীন প্রভাব রেখেছেন। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কি অসামান্য কথা, এটা তো আমার চিরায়ত বাংলার চিত্র। অথবা সাম্যবাদ, সর্বহারা কাব্য, কিংবা রক্তাম্বরধারিণী মা, কিংবা আগমনী, কিংবা মহরম, কিংবা নীল সে আসমান, লালে লাল দুনিয়া, আম্মা গো লাল তেরি খুন কিয়া খুনিয়া, কিংবা আনোয়ার পাশা, কামাল পাশা, কি নেই। কিংবা আরও দূর আপনি যদি চলে যান, লিচু চোর, ঝিঙে ফুল, কিংবা আরও দূর যদি আপনি চলে যান, চৈতি হাওয়া। যুদ্ধের কথা এসেছিল যখন, আমাদের যেহেতু শেষের দিকে আমার নিজস্ব একটি ধারণা বলি, যুদ্ধে গিয়েছিলেন বলে তিনি পৃথিবীকে জানতে পেরেছিলেন। হ্যাঁ, অবশ্যই। কামাল পাশাকে জানতে পেরেছিলেন। অবশ্যই। কামাল তুনে কামাল কিয়া ভাই, নাহলে এই কবিতা হয়তো লেখাই হতো না। শুধু তাই না, শুধু কামাল পাশ না, যুদ্ধে গেছে বলে কবিতার মধ্যে আছে লেফট রাইট লেফট, হ্যাঁ, এই রকম যুদ্ধের অনুষঙ্গ। আর আনোয়ার পাশা তো হচ্ছে যে সৈন্য পাঠাবে সেই খবর জেনে আনোয়ার পাশা লিখে ফেলছেন। আবার আপনি দেখেন বিদ্রোহী কবিতা, আমি ভীম, টর্পেডো, ভাসমান মাইন, এই যে টর্পেডো, মাইন, এই শব্দগুলো নজরুল কবিতা আনতে পারতেন না যদি না তিনি যুদ্ধে না যেতেন। আমাদের অনুষ্ঠান শেষের দিকে, বা শেষও হয়ে এসছে। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ডক্টর রতন সিদ্দিকী, আপনাদের দুজনকেই ধন্যবাদ তো দেবই, কৃতজ্ঞতাও জানাচ্ছি। আজকে সুন্দর একটি আলোচনা আপনারা আমাদেরকে উপহার দিলেন, এবং শেষ কথাগুলোই প্রণিধানযোগ্য। সেটি হচ্ছে যে নজরুলের চেতনা, নজরুল মানুষ, নজরুলেরকে নিয়েই কিন্তু আমরা আছি বলেই এখনো পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল রাখতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নিটোল টাটা 21-এর রাত। আমাদের আজকের বিষয় ছিল সাম্যের নজরুল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটার ব্যাখ্যা শেষে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের দুজন আলোচক, ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ডক্টর রতন সিদ্দিকের মুখ থেকে আমরা নানা পথের নজরুলকে চিনে নিলাম, নানা দিকের নজরুলকে চিনে নিলাম। সবচেয়ে বড় কথা, জাতির পিতা বঙ্গবন্ধু নজরুলকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে, এবং জয় বাংলা ধ্বনিকে জাতীয় ধ্বনি করা হয়েছে, এবং নজরুল আছে বলেই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে, সাম্যের বাংলাদেশে আর অনেক দূর এগিয়ে যেতে পারব। ধন্যবাদ সবাইকে।